আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকালের নাস্তা তৈরি করা হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে। তারপরে আবার রান্নাঘরে এসেছি। এই তো আমি আজকে চাপটি পিঠা বানাবো। আসলে এটা চেয়েছিলাম সকালের নাস্তায় খাওয়ার জন্য, কিন্তু মাহির আর ওর বাবা এগুলো পছন্দ করে না। তাই আবার সবার জন্য রুটি পরোটা, চা, ডিম ভাজি এগুলো বানিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তারপরে এই তো চাপটি বানাতে চলে এসেছি। এগুলো যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, চাল ডাল এগুলো তো তৈরি করতেই হবে, তাই একটু তৈরি করে নিই। ভাবলাম যে বিকেলের নাস্তায় কিছু খাবো, আর এখন অল্প দুই একটা বানিয়ে খাবো আর কি। আমি আর মৌমি আমরা দুজনে তো এই খাবারটা খুব পছন্দ করি। তো এই যে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখানে দুই ধরনের ডাল দিয়েছি, আর আতপ চাল আর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না, এইভাবে করেই তৈরি করব। আর চাল ডালের যে মিশ্রণ, এটা কিন্তু আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিই, একটু দানা দানা আছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। শীতের দিনে এই ধরনের খাবার খেতে কিন্তু ভালোই লাগে, তবে যারা পছন্দ করে না তাদের কাছে তো ভালো লাগে না। আমি পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। ছোটোবেলায় খেতাম, আম্মা এগুলো তৈরি করতো। তখন দেখতাম যে খেসারি ডাল দিয়ে, আতপ চাল দিয়ে তৈরি করতো, খেতে অনেক ভালো লাগতো। তো এই যে এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি দুই ধরনের ডাল দিয়েছি, মসুর ডাল আর হলো মটর ডাল। আমার কাছে খেসারি ডাল ছিল না। খেসারি ডাল দিয়ে করলেও খেতে ভালো লাগে। চাইলে কিন্তু এক পদের ডাল দিয়েও করা যাবে, তবে হাতের কাছে যদি ডাল দুই ধরনের থাকে সেটা দিয়ে করলে বেশি ভালো হবে আমার কাছে মনে হয় যে। তো ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এই তো এখন তাওয়ায় আর কি ভেজে নিব। সামান্য একটু তেল দিয়েও ভাজা যায়, আবার তেল ছাড়াও কিন্তু ভাজা যায়। যদিও এই রেসিপিগুলো সবাই পারে আপুরা, আমি যেভাবে তৈরি করছি সেটাই শেয়ার করলাম। এই খাবারগুলো কিন্তু অনেক আগের দিনের খাবার, আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি। আমার ফুপু দাদি তারা এগুলো খুব পছন্দ করত, তৈরি করত। আর এখনকার যুগের ছেলেমেয়েরা কিন্তু এই খাবারের সাথে তেমন একটা অভ্যস্ত না, এই জন্য ওদের কাছে ভালো লাগে না। আমার ছেলে তো এগুলো খেতেই চায় না, মেয়ে আবার এগুলো পছন্দ করে, আমার সাথে ও খায়। তো এই যে একটা পিঠা কিন্তু বানানো হয়ে গেছে, আর এগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, যারা সবসময় আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে 20,000 টাকায় সংসার চালানো যায়। তো সব আপুরাই তাদের মূল্যবান মতামত প্রকাশ করেছেন কমেন্টের মাধ্যমে। একজন আপু লিখেছিলেন যে আপু 15,000 টাকা বাসা ভাড়া দেই, তাহলে কিভাবে 20,000 টাকায় সংসার চালাবো। আসলে আয় বুঝেই তো ব্যয় করা হয়, যে কথাটি এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম। আপনার আয় যদি বেশি হয় তাহলে তো আপনি 15,000 কেন 20,000 টাকায় বাসা ভাড়া দিয়ে থাকবেন। আর আপনার যদি আয় হয় 15,000 টাকার কম বা 20,000 টাকার মধ্যে, তাহলে তো 15,000 টাকায় বাসা ভাড়া দিয়ে থাকা সম্ভব না। যার যেমন আয় তার তেমনই তো ব্যয় হবে। যার মাসে ইনকাম হচ্ছে 20,000 টাকা, সে তো কখনোই 15,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকবে না। সে অবশ্যই 3 থেকে 4,000 টাকার মধ্যে বাসা ভাড়া দিয়ে থাকবে, অথবা নিজের বাড়িতে থাকবে যেখানে বাসা ভাড়া দিতে হবে না। আপনি যদি 15,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার প্রতি মাসে ইনকাম 30 থেকে 40,000 টাকার মধ্যে হবে, বা 30,000 টাকার মধ্যে হবে।
15,000 টাকা বাসা ভাড়া দিলেন আর বাকি টাকা দিয়ে সংসার চালালেন। তো এভাবেই তো হয়। আসলে আয় বুঝেই তো ব্যয় করা হয়, এটা তো সবাই জানি আমরা। আমার আয় যদি থাকে মাসে 50,000 টাকা, তাহলে আমি 15 কেন 20,000 টাকার মধ্যেও তো বাসা ভাড়া দিয়ে থাকতে পারি, বাকি টাকা দিয়ে সংসার চালালাম। আমরা যারা সংসার করি আমরা তো সবাই জানি আমাদের আয় যেমন হবে, তো সেই অনুযায়ী পরিকল্পনা করেই তো ব্যয়ের খাতটা নির্ধারণ করব, কোন কোন খাতে কোন কোন টাকা ব্যয় করব। কথা বলতে বলতে ঘরের কাজ মোটামুটি শেষ করেছি। তারপরে তো রান্নার জোগাড় করেছি, দুপুরে যা রান্না করব। আর রান্নাটা বসিয়েও দিয়েছি অফ ক্যামেরায়, কারণ এই সময় আর কি আমার মোবাইলে চার্জ ছিল না, তাই শুরু থেকে ক্যাপচার করা হয়নি। রান্না করছি হচ্ছে বেগুন ভাজি আর বাঁধাকপি ভাজি, আর ডাল তো থাকবেই, আর সেই সাথে আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করব। তো এই যে বেগুন ভাজিটা হয়ে গেছে। বেগুন ভাজি আমি যখনই করি তখন অন্যান্য কাজও করা যায়। বেগুন ভাজিটা বসিয়ে দিয়ে একদম লো আঁচে রেখে তারপরে অন্যান্য কাজ গুছিয়ে এসে দেখি যে এক পিঠ হয়ে গেছে, তারপরে আবার উল্টিয়ে দেই। আর এই তো আমার ভাত রান্না করাও হয়ে গেছে। তো যে আপু কমেন্ট করেছিলেন যে আপু আমার বাসা ভাড়া হচ্ছে 15,000 টাকা, তাহলে কিভাবে 20,000 টাকায় সংসার চালাবো। তো আমি জানি না যে সেই আপুর মাসে ইনকাম কত, নিশ্চয়ই 20,000 টাকার বেশি হবে, না হয়তো 15,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকা সম্ভব না। 20,000 টাকা যদি মাসে ইনকাম হয়, 15,000 টাকা যদি বাসা ভাড়া লাগে, তাহলে 5,000 টাকায় কিভাবে চলবে। আয় বেশি হলেই তো ব্যয় বেশি করা সম্ভব, আর আয় যদি কম হয় তাহলে ব্যয় বেশি করা সম্ভব না। তো রান্নার ফাঁকে আমি এবার এই তো মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন বক্সে রেখে দিব ফ্রিজে। এভাবে রেখে দিলে তো অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে ভালো থাকবে। চাইলেই কিন্তু অল্প খরচেও সংসারটাকে সুন্দরভাবে চালানো যায়। এজন্য প্রথমে আপনার মনের ভিতরে সংযমী ভাব আনতে হবে। সংসারের জন্য অল্প খরচ বা বেশি খরচ দুটোই নির্ভর করে আমাদের মনের উপর। আপনি যদি বাজারে গিয়ে একেবারে বেশি বাজার করতে থাকেন, তাহলে আপনার খরচের পরিমাণ বাড়তেই থাকবে। আর যদি হিসেব করে যেটুকু দরকার সেটুকুই কেনাকাটা করেন, একটু কেনাকাটার সংযমী হন, তাহলে কিন্তু অহেতুক খরচ থেকেও বেঁচে যাবেন। অল্প টাকায়ও সংসারটাকে সুন্দরভাবে চালানো যায় যদি সঠিকভাবে পরিকল্পনা করা হয়। আসলে পরিকল্পনা করাটা বেশি জরুরি, তাহলেই সম্ভব অল্প টাকার মধ্যেও সুন্দরভাবে সংসার চালানো। আমার একজন পরিচিত ভাবি আছেন, তো ওনার বাসায় গেলে মনেই হবে না যে ওনাদের বাসায় মানে অল্প ইনকামে সংসার চলে। ভাবি এত সুন্দর করে পরিচালনা করে সংসারটাকে, সব কিছু একদম সাজানো গুছানো পরিপাটি। মনেই হয় না যে তাদের সংসারে ইনকাম অনেক কম। তো ভাবিকে দেখে আমি অনেক আশ্চর্য হয়ে যাই যে এত কম ইনকামেও কিভাবে এত সুন্দর করে সংসার চালায়, এত পরিপাটি করে রাখে সব কিছু। আসলে একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারলেও কিন্তু সংসারটাকে ম্যানেজ করে নেওয়া যায় অল্প খরচের মধ্যেও। আমার রান্না বান্না হয়ে গেছে, সব কিছু টেবিলে রেখে দিয়েছি। আর এই তো এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করব। এখন আমি এই তো সিঙ্কটাকে পরিষ্কার করে নিলাম। আর রান্না শেষে তো সিঙ্ক পরিষ্কার করা, চুলা পরিষ্কার করা, এগুলো তো প্রতিদিনের কাজ। তো এই যে আমি সুন্দর করে সিঙ্কটাকে পরিষ্কার করে নিলাম। আর এখানে তো শাক সবজি মাছ মাংস সব কিছুই ধোয়া পরিষ্কার করা হয়। আর এটা যদি সবসময় জীবাণুমুক্ত না রাখা হয় তাহলে তো স্বাস্থ্যের জন্য ভালো না। তো এই যে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওটি ছিল সন্ধ্যার পরের ভিডিও।
তবে এটা অনেক দিন আগের, ভাবলাম যে আজকের ভিডিওর সাথে এটা শেয়ার করি, আর না হয়তো এই ভিডিওটা থেকেই যাবে আর শেয়ার করাই হবে না। সন্ধ্যা থেকে আমাদের এখানে একদম রাত 12টা পর্যন্ত কারেন্ট ছিল না, তো রাতের খাবার দাবার রান্না করার ইচ্ছাও হয়নি, তো ভাবলাম যে বাইরে খেয়ে আসব। এরপরে আমরা বাইরে বের হয়েছিলাম। আমরা এখন চলে এসেছি ডিভাইন ডাইনে, আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করব। আর এই তো মেনু কার্ড দেখছিলাম, আর আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে প্লাটার আর পটেটো ওয়েজেস। প্লাটারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, ভেজিটেবলস, একটা চিকেন ফ্রাই, একটা সফট ড্রিঙ্কস, আর সাথে হচ্ছে দই। তো আমরা এই খাবারটা অর্ডার দিয়েছিলাম। আর এই রেস্টুরেন্টটা আমাদের এখানে মোটামুটি নতুন, কয়েক মাস হয়েছে, তো খাবারের মান তো মোটামুটি ভালোই। এই তো আমাদের খাবার চলে এসেছে, আর এখানে অর্ডার দিয়ে হচ্ছে কিছু সময় ওয়েট করতে হয়, তারপরে ওনারা হচ্ছে সব কিছু রেডি করে দেয়। তো এখানেও কিন্তু কারেন্ট ছিল না, আইপিএস চলছিল। সংসার জীবনে আসলে আমরা সবাই তো সব সময় হিসেব করে চলার চেষ্টা করি, তবে মাঝে মাঝে বেহিসাবেও তো চলতে হয়, তাই না? এই তো বাচ্চাদের পছন্দের খাবার খেতে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি। মাঝে মাঝে বাচ্চাদের পছন্দকেও তো গুরুত্ব দিতে হয়। যতই হিসেব করে চলি না কেন, মাঝে মাঝে কিন্তু একটু এরকম বেহিসাবে চলতে হয়। আসলে আমাদের জীবন তো একটাই, সব সময় তো হিসেব করে চললে হয় না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।